বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা উপস্থিত হয়েছি বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত হান্নান মৃধা স্যারের সাথে। তিনি বিএনপি এবং বেগম খালেদা জিয়ার একজন একনিষ্ঠ সমর্থক ও ভক্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নেত্রী এই মুহূর্তে বেশ সংকটাপন্ন অবস্থায় আছে। আপনার কাছ থেকে আমরা তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খুব দুঃখজনক একটা সময়। এটা শুধু যারা বিএনপির সমর্থক তাদের জন্যই না, এটা একটা অভূতপূর্ব এই কারণে যে আমি আজ লক্ষ্য করলাম টিভির পর্দায়, ইউটিউবে, সব জায়গায় সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ভিতরে একটা উৎকণ্ঠা। এখনও ইউটিউবে শুনলাম যে এবার কেয়ারের সামনে লোকের সংখ্যা আরও বাড়ছে। সিকিউরিটির লোকরা, ডাক্তাররা, দলীয় কর্মীরা সবাই চেষ্টা করতেছে লোকদেরকে বুঝায় সরাই দিতে, কিন্তু কোনো লোকই যেতে চাচ্ছে না। এটা হতে পারে দুটো কারণ। একটা হচ্ছে যে তাদের হৃদয়ের গভীর শ্রদ্ধা, হয়তো মনে করতেছে যে আমি কতক্ষণ থাকবো আমি জানি না, চলে যাব কি না। অথবা মনে করতে পারে যে নিশ্চয়ই একটু পরেই ডাক্তার এসে বলবে যে পরিস্থিতি আগের থেকে উন্নত, ভালো। আবার কেউ হয়তো বলবে যে হ্যাঁ, ওনাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি হয়েছে। সব কিছু মিলে এটা ইট ইজ ভেরি, আমার মনে হয় না যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি, এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। একটা হচ্ছিল প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মৃত্যুর পরে তার জানাজার সময় হয়েছিল, সেটা আর একটা প্রেক্ষাপট। আর এই প্রেক্ষাপটটা হচ্ছে যে উনি অসুস্থ, তার চিকিৎসা চলছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং ইভেন মহামান্য রাষ্ট্রপতি নিজেও খুব উদ্গ্রীব, সবাই বেশ কেয়ারফুল এবং চেষ্টা করছে যে হাউ বেস্ট শি ক্যান বি গিভেন বেটার সার্ভিস। কিন্তু আবার পাশাপাশি আর এক শ্রেণীর লোকও খুঁজে বের করার চেষ্টা করছে যে ওনার আজকে এই অবস্থা হলো কেন, সেটা আরও কষ্টকর। তো আমার মনে হয় আজকের দিনে আমরা ওইটাকে না দেখে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ, দেশের সংকটময় মুহূর্তে কোনো সময় কোনো লোকের উপস্থিতিটা অত্যন্ত কাঙ্ক্ষিত। আমার মনে হয় বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে ম্যাডাম খালেদা জিয়ার সুস্থ থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ দেশ কখনো এই রকমের সংকটময় মুহূর্তে অবতীর্ণ হয় নাই। সেজন্য আমি নিজেও খুব অনুভব করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কার হাত কবুল করবা সেটা তো আমরা জানি না। তারপরেও বলছি, যে হাত তোমার বেশি পছন্দ হয় তুমি সেই হাতটাই কবুল করো। এবং তার মধ্য দিয়ে যদি বাংলাদেশের এই 20 কোটি হোক, 18 কোটি মানুষ যদি স্বস্তি ফিরে পায়, শান্তি ফিরে পায়, সেটাই হোক আমাদের আজকের দিনের কামনা। আপনি তো তাকে ব্যক্তিগতভাবে চিনতেন। প্রথম কবে ম্যাডামের সাথে আপনার দেখা হয় অথবা পরিচয় হয়? ও ইজ ভেরি, এটা ছিল হচ্ছে কি 1986 সালের মার্চ মাসের দিকে। উনি একটা হচ্ছে কি জিয়া মারা যাওয়ার পরে ওনার সাক্ষাৎকার আমি দেখেছিলাম ফজলুল্লাহ সাহেবের উপস্থাপনায়। আর এটা হচ্ছে কি 86 সালে উনি কুড়িগ্রামে একটা মিটিংয়ে গেছিলেন, কুড়িগ্রাম ময়দানে। তা ওনার সাথে জেনারেল মজিদুল হক, উনি মাগুরার সন্তান, স্যারের ডাক নাম ছিল ব্রিগেডিয়ার মুসা, আমরা সেভাবে চিনতাম ওনাকে। তা আমি সেখানে গিয়েছিলাম, তখন আমার ডিউটি ছিল ওখানে, ইমার্জেন্সি ডিউটি আর কি, মার্শাল্লার সময়। তা আমি সিভিল ড্রেস পরে ওখানে গেছিলাম। তো যখন মাজেদুল্লাহ স্যারকে আমি দেখলাম, সালাম দিয়ে আমি পরিচয় দিলাম। আমি তখন আমি যে ক্যাপ্টেন, যে স্যার আমার বাড়ি মাগুরায়, তুমি এখানে কেন আসছো? আমি স্যার আমি ম্যাডামকে দেখতে আসছি। তখন উনি বললেন যে তুমি যদি ওই সিঁড়ির গোড়ার দিকে ওখানে তুই দাঁড়িয়ে থাকো ওখানে। তারপরে স্যার উনি উঠে গেলেন, তারপরে ম্যাডাম উনিও উঠে গেলেন। সামবডি হেল্প স্যার, যেমন লিলি চৌধুরী,
কুড়িগ্রামের একজন বিএনপির নেত্রী, উনি ওনাকে সাহায্য করলেন উঠতে। তো উনি যখন স্টেজে বসলেন তখন মাজিদুল হক স্যার ওনাকে মানে হাতের ইশারা দিয়ে বললেন যে ম্যাডাম, এই ছেলেটার নাম ক্যাপ্টেন হান্নান মৃধা, ও আমার মাগুরার ছেলে, আপনাকে দেখতে আসছে। উনি হাত এরকম করে জাস্ট ইশারা করলেন আর কি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ ভেরি ক্লোজ টু হার, এবং আই ফেল্ট ইট যে আমার তো ওই সময় কোনো মোবাইল ক্যামেরাটা আমার ছিল না, ফলে ছবিটা তোলারও সৌভাগ্য হয় না। এবার ওটা আমি চিন্তাও করি নাই। মোস্ট ইম্পর্টেন্ট থিং ছিল যে আমি ওনার নিকট থেকে ওনাকে দেখতে পেলাম আর কি। এরপরে অবশ্য 1990 সালের আন্দোলনের সময় যখন জেনারেল স্টাদের ডাউনফল হলো, তখন ছিল ভেরি ক্রিটিক্যাল মুমেন্ট। ওই সময় আমি ইমার্জেন্সি ডিউটিতে ঢাকাতে আসি, আর্মস অ্যামুনেশন সব কিছু নিয়ে। আগের দিন আমি দেখলাম আমানুল্লাহ আমান, খোকন, আরও যারা ছিল ওরা হাসপাতালে ভর্তি ছিল, এবং তখন ওদের কেনা বেচা হচ্ছিল 25 লাখ টাকা করে আর কি। শুনে আমি ঢাকায় গেলাম। জাতীয় পার্টি কেনার চেষ্টা করতে, জাতীয় পার্টি, হ্যাঁ, জেনারেল এরশাদের আমলে একজন খ্রিস্টান মন্ত্রী ছিল না, প্রতিমন্ত্রী। হি ওয়াজ টাস্ক টু বাই, যেমন নিরু বাবলুদেরকে ওভাবেই কেনা হয়েছিল বলে আমি জেনেছি। আমি যখন যাই তখন হাসপাতালে দেখলাম ম্যাডাম উনি আসছেন, এবং আমাদের মাথায় হাত দিয়ে উনি আশীর্বাদই করলেন। শিখ তো মানে ওই ইনজুরি ছিল। ম্যাডাম চলে যাওয়ার পরে আমি যে বললাম যে আমার নাম, পরিচয় দিয়ে বললাম যে আমার নাম মেজর হান্নান মৃধা, সাভার থেকে আসছি, কালকের দিন পরেই আর্মি ডিপ্লয় হবে ঢাকা শহরে, কারণ ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে যাবে, তোমরা বিক্রি হয়ে যেও না। তো হি টোল্ড মি যে হান্নান ভাই, স্যারই বললো, স্যার আমি কথা দিচ্ছি স্যার আমি বিক্রি হব না। তো তার 2 দিন পরেই থিংস ওয়েন্ট আউট অফ দি কন্ট্রোল অফ দি গভর্নমেন্ট। আমার তখন 0 পয়েন্টে ডিউটি। তখন আমাদের দায়িত্ব ছিল যে মব উইল নট রিচ টু প্রেস ক্লাবে যাবে না। ওটা ছিল একটা কাল্পনিক সিদ্ধান্ত যে এই পর্যন্ত যাইতে না পারলে যে অপোজিশন উইল ফেল, আর চলে যেতে পারলে কিন্তু গভর্নমেন্ট উইল ফেল, এরকম একটা ছিল। তো এর আগের দিন অবশ্য জেনারেল মানে বীর ইব্রাহিম ডিএমও এবং ডিএমআই বীর আহসানুল্লাহ, দে ওয়েন্ট টু সি মি, মানে হয়তোবা দে স্মেল সামথিং লাইক দ্যাট, বাট they could not meet me because I was in the mosque ওই সময়, ওই বাইতুল মুকাররমের ভিতরে। পরে তার কিছুক্ষণ পরে আমার সিও কারণ আহসানুল্লাহ যে বলে যে তুমি কোথায় ছিলে, আমি মসজিদে ছিলাম। ডিএমও এবং ডিএমআই কিন্তু তোমার সঙ্গে কথা বলতে আসছিল। তার কিছুক্ষণ পরে সাব্বির আসছিল, ক্যাপ্টেন সাব্বির উইথ হিজ ওয়াইফ, করবি। ওরা আসলো, স্যার কেমন আছেন স্যার? ভালো, তুমি আসছো? স্যার এমনি যা দেখতে আসলাম। অ্যাকচুয়ালি দেখার উদ্দেশ্য ছিল না, দে অলসো স্মেল সামথিং। পরে কিছুক্ষণ পরে তখন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দলের সবাই আসছিল, তখন আমি অ্যাজ ইট ওয়াজ অর্ডার যে কোনো মব ওখান থেকে প্রেস ক্লাবে যাবে না। তাই টোল ডক্টর কামাল হোসেন স্যার যে স্যার এই মব তো যাওয়া নিষেধ স্যার ওখানে। তো বলে যে আমরা তো যাবো, আপনি তো আমাদের গুলি করবেন না? না স্যার, গুলি আমি করবো না স্যার। তবে স্যার আমার একটা অনুরোধ আছে স্যার। বলেন কি অনুরোধ? স্যার ইউ ক্যান মুভ ফ্রম হেয়ার টু প্রেস ক্লাব, বাট ইউ উইল নট, মানে কোনো রাষ্ট্রীয় সম্পত্তি আপনারা নষ্ট করতে পারবেন না, ইভেন নট এ রিক্সা। তো উনি তখন বললেন যে ঠিক আছে, আমরা উইল নট স্পয়েল ন্যাশনাল প্রপার্টি। তবে স্যার তাহলে এই মেগাফোনটা নেন, আর্মির মেগাফোন ছিলাম হাতে, স্যার সবাইকে যদি বলে দেন। তো উনি সবাইকে বললেন যে আমরা উই আর গিভিং অর্ডার টু হিম, মানে গিভিং ওয়ার্ড টু হিম যে আমরা কোনো রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করব না। তখন মব স্টার্টেড মুভিং টুয়ার্ডস প্রেস ক্লাব। তখন যত সমস্ত এফআইইউ, এএসইউ, ডিজিএফআই, এনএসআই সবার হাতে যে সমস্ত স্বয়ংক্রিয় যন্ত্র ছিল সব মানে অ্যাকশানে চলে গেল, এবং মেসেজ চলে গেলো ক্যান্টনমেন্টে সব জায়গাতে। এই যেরকম আমার কথাই বললো যে মেজর হান্নান মৃধা মব ছেড়ে দিছে, তখন সিজিএস ছিল জেনারেল সালাম। আমি পরে শুনেছি স্যার হি রিকোয়েস্টেড জেনারেল নুরুদ্দিন টু মেক এ রিকোয়েস্ট টু জেনারেল এরশাদ হি শুড রিজাইন, আদারওয়াইজ উনি এভাবেই কথাটা বলছেন যে আমাদের পায়ের তলায় মাটি থাকবে না, কারণ জুনিয়র অফিসার হ্যাজ উইথড্রন দেয়ার সাপোর্ট। এটা আসলে খুবই, আমি কেন যে ওই সময় এই সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা আমার মানে এখনো চিন্তা করি যে হাউ কুড আই ডু ইট।
আবার এটাও মনে হয়েছিল যে না, এরশাদ হি শুড নট কন্টিনিউ, এরকম একটা মনেও আমার হয়েছিল। তারপর যাই হোক, এই মেসেজটা, ইট ওয়াজ ইন দ্য ইয়ার অফ বেগম খালেদা জিয়া, ফ্রম হার ওন ব্রাদার মেজর সাইদ ইস্কান্দার। স্যার আবার তৎকালীন মেজর আকবর আক্তারের মাধ্যমে জানতে পারেন, উনি সেকেন্ড বিএম এর ইঞ্জিনিয়ারিং অফিসার। তো তখন ম্যাডাম সাইদ ইস্কান্দারকে বলছিল যে আমাকে যেন ওনার সাথে সাক্ষাৎ করায়। আপনি দেখা করতে গেছিলেন? 3 দিন পরে বোধ হয় আই ওয়েন্ট, স্যার সঙ্গে গেলাম। আমাকে স্যার গুলশান 2 নম্বর থেকে নিয়ে গেল। তা গেলাম, যাওয়ার পরে উনি আমার সাথে কথা বললেন, এবং বাই দেন হি আন্ডারস্টুড দ্যাট আই ওয়াজ ব্লেসড উইথ এ ডটার। উই ওয়েন্ট থ্রু সিজার অপারেশন, এবং আমি ডাক্তারকে বলেছিলাম যে অপারেশনটা যেন শাহাবুদ্দিন স্যারের ওথ পড়ার পরে হয়, দেয়ার বাই লাভ কি ব্রেক অফ 1 hour। তা আমি এবং আমাকে বন্ড দিতে বলেছিল কর্নেল নাজমুল স্যার, বিকজ ইট ওয়াজ দ্য রিস্ক অফ দি বেবি অ্যান্ড দি মাদার। তা আমি স্যার আমি পরে বলবো। তো পরের দিন যখন আমি ওদের সবাইকে মিষ্টি টিষ্টি খাওয়াচ্ছিলাম, তখন বললো, স্যার আমি চেয়েছিলাম যে আমার সন্তানের জন্য জন্ম হয় ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে। আচ্ছা। এরপরে যতবার আমি আমার মেয়েকে নিয়ে ওনার বাসায় গিয়েছি, ঈদের দিন, কোরবানির দিন বা অন্য অন্য দিনে, উনি প্রথমেই জিজ্ঞেস করেছে যে ওর জন্ম 6 ডিসেম্বরে না? দ্যাট ইজ হাউ শি রিমেম্বার্ড। তা এরপরের থেকে যখন আমার আরও অনেক ঘটনা আছে, আমার তো অনেক চাকরির থেকে আমাকে রিটায়ারমেন্ট যাওয়ার জন্য, চাকরি ছেড়ে দেওয়ার জন্য। আপনি যখন এসএসএফ এ ছিলেন তখন কি ওনার সাথে কাজ করছেন? হ্যাঁ, তখন ওনার সাথে কাজ করছি আমি, এসএসএফ তো আমি ওনার সাথেই কাজ করছি আমি। এবং উনি ইট ওয়াজ আর চয়েস অলসো মনে হয়, কারণ সাইদ ইস্কান্দার বলছিল তখন হচ্ছে ঠিক আছে। এবং ওখান থেকে যখন আমি ইন্টিগ্রেশনে যাই, তখনও ওনার চয়েস ছিল। উনি জেনারেল মতিনকে বলেছিল যে আমি ওকে পাঠাচ্ছি, আপনি ওর দিকে খেয়াল রাখবেন, ও আমার পরিবারের সদস্যের মতো। তখন জেনারেল মতিন আমাকে জিজ্ঞেস করছিল যখন আমি জয়েন করলাম যে তোমার বাড়ি কি নোয়াখালী নাকি? না স্যার। যে বগুড়া? না স্যার। তোমার বাড়ি কোথায়? আমি বলছি মাগুরায়। হাউ শি নোজ ইউ? আমি সেটা তো স্যার উনি উত্তর দিতে পারবে। যদি আমাকে জিজ্ঞেস করেন হাউ ডু আই নো হার, আই উইল সে দ্যাট শি ইজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, সো আই নো হার। বাট তারপরে অবশ্য অনেক অনেক ইনসিডেন্ট আছে, ঘটনা আছে যেটা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং উইথ অল দি রিগার্ডস আই রিমেম্বার দ্য উনি প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, ফার্স্ট লেডি অফ বাংলাদেশ আর্মি বা প্রেসিডেন্টের, উনি এত স্নেহ করতেন কেন আমি জানি না। আমি তার প্রতিদান কিছু করতে পারছে কিনা। আপনাদের শেষ দেখা হয়েছে কবে? যার ফলে এই যে ইসের দিনে কি বলে, গত বছরে দেখা হলো ওই আর্ম ফোর্স ডেতে, এবার তো পরের দিন এবারও, বাট কথা হয়নি কারণ ডিস্টেন্স মেনটেন করার কারণ ছিল। আর তবে আমি ফিল করেছিলাম স্ট্রংলি যে উনি তো নিশ্চয়ই আনন্দিত হচ্ছিলেন এই অনুষ্ঠানে আসতে পেরে। আর তাছাড়া ডক্টর ইউনূস স্যারের যে শ্রদ্ধাবোধ সম্মান দেখিয়েছে, সেটা আমার মনে হয় উনি মনে রাখবেন। আর ডক্টর ইউনূস স্যারও ওই যে গতকালকে আজকেও দেখলাম যে উনি হি হ্যাজ মেড অ্যান ইনস্ট্রাকশন টু দি ক্যাবিনেট ইভেন্ট যে তার সুচিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা যেন করা হয়। হি ওয়েন্ট টু পার্সোনালি অলসো টু সি হার, এবং মহামান্য রাষ্ট্রপতি অলসো দেশবাসী পরিস্থিতি দোয়াও করেছেন। মানে এটা কিন্তু আমাদের দেশে এটা প্রথম এরকমের ইনসিডেন্ট কিন্তু হয় নাই এ পর্যন্ত। মানে একই সময়ে দেশবাসী শেখ হাসিনাকে অভিশাপ দিচ্ছে আর ওনাকে এত রেসপেক্ট দিচ্ছে, আপনার কি মনে হয় বাংলাদেশে? আমি এই মুহূর্তে শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি না, বাট ওনার ব্যাপারে তো আমরা জানতে চাইতেই পারি যে যখন জিয়া রহমান মারা গেলেন তারপর থেকে এই যে প্রধানমন্ত্রিত্ব এবং সর্বশেষ এখনকার যে সংকট, এই সময়টাতে তার ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? না, ওনার আসলে আমি শেখ হাসিনার ভিতরে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, যখন এরশাদ মার্শাল্লাহ দিল বাংলাদেশে, ডেমোক্রেটিক গভর্নমেন্টকে টপল করে মার্শাল্লাহ দিল, তখন সাংবাদিকেরা ওয়েন্ট টু বেগম শেখ হাসিনা যে ম্যাডাম দেশে মার্শাল্লাহ এসে গেছে, ডেমোক্রেটিক গভর্নমেন্টকে টপল করে ফেলে দিয়েছে, হোয়াট ইজ ইউর ফিলিংস? শেখ হাসিনা বলছে যে আই এম নট আনহ্যাপি।
whereas 1/11-এর সময় মিলিটারি ব্যাকড বাই গভর্নমেন্ট যখন শেখ হাসিনাকে প্রথম গ্রেপ্তার করে, ইট ওয়াজ বেগম খালেদা জিয়া ফার্স্ট রিভোল্টেড এগেনস্ট ইট। উনি কি কখনো শেখ হাসিনাকে ছোট করে কথা বলছিলেন? আমার মনে হয় না। ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে ম্যাডাম, শেখ হাসিনা এত আজে বাজে কথা বলে আপনার সম্বন্ধে, আপনি কোনোদিন রিয়াক্ট করলেন না, কিছু বললেন না। উনি খালি বলেছিলেন যে আমি এরকম প্রশিক্ষণে প্রশিক্ষিত না, আমার রুচিতে বাধে এটা। মানে আমি সৌভাগ্যবান ওই একজন আমার বাংলাদেশ আর্মিতে এত অফিসার আছে কিনা যে ওনার বাসায় এরকমের ডিস্টেন্সে রাত্রে 1টা, 12:30টার সময় কথা বলেছি আর্মি সম্বন্ধে, টুফিল সম্বন্ধে, তারপরে জিয়াউর রহমান সাহেবের যে ক্লোজার ছিলেন, তারপরে উনি ইভেন র্যাব সম্বন্ধে। আমি মাঝে মাঝে আমি চিন্তা করি যে হাউ কুড ইট হ্যাপেন। আমি যখন চাকরি ছেড়ে দেওয়ার জন্য উদ্গ্রীব, আমার 6বার পোস্টিং হয়েছে 5 বছরে, আমার ফ্যামিলি খুব ডিস্ট্রেস কন্ডিশনে, তখন আমি যখন বললাম ম্যাডাম ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ, তো উনি প্রথমবার বললেন যে না, চাকরি ছাড়বেন না। তারপরে যখন আমি আবার ইনসিস্ট করলাম, তখন উনি বলছিলেন জিয়াউর রহমান সাহেবকে চাকরি ছেড়ে দিয়েছিলেন। তখন আমি বুঝতে পারলাম যে উনি চায় না যে আই শুড লিভ দি আর্মি। তখন আমি বললাম ম্যাডাম ঠিক আছে, আমি জাস্ট সেলেক্ট করলাম যে আমি আই রিমেন ইন দি আর্মি। যার ফলে উনি যখন আমাকে 5 বছরের জন্য ওমানে পোস্টিং করলেন, মানে পোস্টিং তো জেনারেল নাসিমে করেছিল, বাট হি সাইন্ড ইট। আমার তখন মনে হলো যে উনি সাইন করলেন কেন? আমি তো কোনো তদবির করিনি, আমি তো অনুরোধ করি নাই, বাট উনি ওয়াই শি ওয়ান্টেড মি টু গো। পরে জানতে পারলাম যে উনি চেয়েছিলেন যে আমি হয়তো বা কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য বেদায়। তারপরে আমি যখন রাজি হলাম না, তখন উনি জেনারেল ইশতিয়াকরে বলেছিলেন, মিলিটারি সেক্রেটারি প্রাইম মিনিস্টার, যে ওকে একটু জিজ্ঞেস করুন তো ও পৃথিবীর কোন দেশে যেতে চায়। ইশতিয়াক স্যার আমাকে ডাকলেন ওনার অফিসে। আমি তখন এসে যাবে যে হান্নান ম্যাডাম জানতে চাইছে তুমি পৃথিবীর কোন দেশে যেতে চাও। আই সেড হোয়াই? বলে শি ওয়ান্টস টু সেন্ড ইউ দেয়ার। আমি কোথাও যেতে চাই না। ইভেন আমার সেনাপ্রধান জেনারেল হাসান মাসুদ চৌধুরী মেড এ প্রপোজাল টু হার, ম্যাডাম ওখানে তো ও তো কোয়াইট সিনিয়র, উইল সেন্ড হিম দেয়ার, দের উইল বি নো অ্যাম্বাসেডার। ম্যাডাম ওনাকে বলছিলেন যে হোয়াট এভার ডিসিশন ইউ টেক অ্যাবাউট হিম, কল হিম অ্যান্ড টক টু হিম, ডু নট টেক এ ডিসিশন। তারপরে হাসান মাসুদ চৌধুরী স্যার, তার যে পিএস ছিল জেনারেল রশিদ, তৎকালীন ফুল রশিদকে বললো যে হান্নানকে বলো ও যেন ওর ডিজি জেনারেল মানে ব্রিগেডিয়ার রুমিকে নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। তা আমাকে কর্নেল রশিদ বললো যে হান্নান, চিফ তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে, তো তুমি তোমার ডিজিকে সঙ্গে করে নিয়ে আসো। I said, why should I go with my DG? I know army headquarters. If chief wants to talk to me, I can come alone. I don't go with my DG. তখন উনি আবার এটা he মানে opened it to chief of army staff, না বললেও পারতো, বাট যাই হোক বললে স্যার, ও বলছে স্যার যে he knows army headquarters, he doesn't come with his DG. তখন চিফ বলে ঠিক ওকে আসতেই বলো। তো আমি গেলাম, উনি আমাকে খালি বলছেন না তুমি আমাকে কোনো ব্যাপারে ইনসিস্ট করো না, আই উইল ডু দ্য নিডফুল। আমি কিছু ওনাকে বলি নাই, না স্যার আমি তো আপনারা কিছু বলি নাই, বাট ওখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, এটা অবশ্য আমি অনেকদিন মনে রাখবো, কারণ ওই স্যার আমাকে চা খেয়ে দিয়েছিলেন। তো আমি ওই হাত নাড়ায় কথা বলতে গেলে ওই চায়ের কাপটা স্যারের টেবিলে পড়ে যায়, চাপ কাপ। তখন আমি টিস্যু পেপার নিয়ে স্যারে বলে আমি মুছে দিচ্ছি। তো ওই সময় একটা ঘটনা ঘটছিল, জাহাঙ্গীর তখন কিএমজি, তা স্যারের তো সেনাপ্রধানের সঙ্গে যেই দেখা করতে যায় একটা অ্যাপয়েন্টমেন্টে দেখা থাকে। বাই সিং দ্যাট মিটিং অফ চিফ অফ বাই হান্নান মৃধা, তো জাহাঙ্গীর আবার তখন উনি কিএমজি, উনি তখন এপিএসকে বললো যে হান্নান যখনই বেরোবে আমি তোমার সাথে দেখা করতে যাই। তো আমার কথাবার্তা শেষ হয়ে গেলে আরও কিছু কথা উনি বলেছিলেন সেটা। তারপরে আমি যখন বেরোলাম তখন বলে স্যার আপনাকে কিএমজি সাহেব দেখা করতে বলছে যাওয়ার সময়। তা আমি গেলাম, তো উনি আমাকে বললেন আই হোপ জাহাঙ্গীর স্যার যেন শোনে এই কথাটা, or else I will throw it to him. তো উনি আমাকে বললেন যে হান্নান চিফ কি বললো? তা বললে স্যার চিফ বললো স্যার ওই ভাল্লুকের গল্প কথা বলছে, যে দুই বন্ধু জঙ্গলের মধ্যে ছিল, হঠাৎ ভাল্লুক একটা অ্যাপিয়ার করলো,
এক বন্ধু গাছে উঠতে পারে, সে গাছে উঠে গেল, আর এক বন্ধু গাছে উঠতে পারে না, হি প্রিটেন্ডেড টু ডাই, মানে যে মারা গেছে, শুয়ে থাকলো। তো ভাল্লুক সাধারণত শুনেছি যে মরা মাংস খায় না, তো সুখে মনে করছে বোধহয় মৃত, চলে গেছে। তো তখন ওই গাছের মানে বন্ধুটা নেমে এসে বললো, ভল্লুক তোর কানে কানে কি বলে গেল? তারপরে যে ভল্লুক বলে গেছে যে বিপদে বন্ধু যদি তোর ছেড়ে চলে যায়, সেই বন্ধুকে বিশ্বাস করিস না। আই সেড ইট টু হিম, লিজেন, আমি নাই বা বললাম কথাটা। তো যাই হোক, এটা আমার জীবনের আসলে অনেকগুলো ঘটনা ওনার সামনে আমার, আমি মনে করি যে এখন এই এরকম একটা সময়, আমি তো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো পথ নাই। আপনার কি মনে হয় যে এই শেখ হাসিনা যেরকম তাকে তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করেছিলেন, ইটস ভেরি স্যাড। একই রকম ভাবে কি ওনার এই যে অনেকে অভিযোগ করে যে তাকে চিকিৎসা নিতে বাধা দিয়ে এবং বিষ প্রয়োগও করার চেষ্টা করেছিল? এটা মির্জা আব্বাসের বক্তব্য আমি শুনেছি যে তাকে স্লো পয়জন করা হয়েছিল, বাট ইট ইজ ফ্যাক্ট। ঐতিহাসিক ভাবে তো এরকম ঘটে, নেপোলিয়নকেও তো বিষ দেওয়া হয়েছিল। ইট ইজ ফ্যাক্ট, এই জন্য আর্সেনিক দেওয়া হয়েছিল না নেপোলিয়ন? হ্যাঁ, ইট ইজ ফ্যাক্ট, এই জন্য যে তাকে তো রাখা হয়েছিল স্যাঁতসেঁতে একটা রুমে, পুরাতন জেলখানায়। এবং বাট ইট ওয়াজ নাইস দ্যাট, ওই মেয়েটার নাম হচ্ছে কি যেন, ওই যে মেয়েটা ওদের সঙ্গে থাকে যে ফাতেমা, ফাতেমা, নামটা সুন্দর, ফাতেমাকে ওনার সাথে রেখেছিল। একটা খাট ছিল, একটা চেয়ার ছিল। আমি ওই যে মেজর ছিল, ওর নাম কি যেন, ডিউটি করতো জেলখানার সেকেন্ড ম্যান, ভেরি নাইস বয়। ও বলছিল যে স্যার, ম্যাডাম কখনো সোফা সেটে বসে না, উনি আমাকেই বসতে দিয়েছে, উনি খাটে বসছে। আমি কতবার বলছি ম্যাডাম প্লিজ, না 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 আপনি বসেন ওখানে। সি সোসে এত কাইন্ড টুয়ার্ডস পিপুল, এত রেসপেক্টফুল টুয়ার্ডস আর্মি অফিসার। সেখানে ইজ টু অ্যাড্রেস পিপুল অ্যাজ তুমি। আমি আর কিন্তু শুনি নাই যে মিলিটারি অফিসারের লেডি ওয়াইফরা কোনোদিন কোনো অফিসারকে তুমি করে কথা বলছে। আই হ্যাভ নেভার হার্ড ইট। ইট ইজ অনলি শেখ হাসিনা, শি ইজ টু সে তুমি, ইভেন টু দি জেনারেলস ব্রিগেডেরকে তুমি করে কথা বলতো। মানে এটা বোঝা যায় ব্যাকগ্রাউন্ড আমার মনে হয় এটা, যার ফলে। এবং এমন একটা ঘটনা আছে, আমি বলি যে আমি ওনার 15ই অগস্টে ওনার জন্মদিন হিসেবে পালন করে ওনার দলের লোকেরা, ছাত্ররা। আমি জানি না ওনার ব্যক্তিগত কোনো চয়েস ছিল কিনা বা উনি করে না, আমার মনে হয় না, কারণ উনি তো পার্লামেন্টে শেখ মুজিব সম্বন্ধে অনেক প্রশংসা করে কথা বলেছে। ওনার জেলখানাতে ওই কবরস্থানে যে তারেক রহমান এবং ম্যাডাম ওখানে যে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, উনি কখনোই শেখ মুজিবের সম্বন্ধে একটা ওয়ার্ড উচ্চারণ করে নাই বা শোয়িং ডিসরিগার্ডস টুয়ার্ডস শেখ মুজিব কোনোদিন করে নাই। ইভেন পুরস্কার দেওয়ার দিনও কিন্তু উনি যেদিন ওই যে আমাদের পার্লামেন্ট ভবনের সামনে যখন পুরস্কার দেওয়া হয় মৌলানা ভাসানী, যদিও উনি আগে বলছিলেন মৌলানা ভাসানী, শেখ মুজিব, জিয়াউর রহমান, এই কথাটা। যাই হোক, উনি কোনোদিন কারোর প্রতি ডিসরিগার্ড দেখে কোনো কথা কিন্তু বলেন নাই। ইভেন শেখ হাসিনাকে অ্যারেস্ট করলে উনি কিন্তু সেদিন আপত্তি করেছিলেন যে নো, এটা আমি সমর্থন করি না, তাকে গ্রেপ্তার করা ঠিক হয় নাই, কারণ শি ইজ এ লেডি অ্যান্ড শি শুড বি রেসপেক্টেড অ্যাকর্ডিংলি। হয়রাস উনি যখন জেলখানায় নিয়ে গেল, তারপরের থেকে ওনাকে খুব অবহেলায় এবং তাচ্ছিল্য করে সেখানে রাখা হয়েছে। আমরা তো একটা ভিডিও দেখি যেখানে আমরা দেখতাম ওই আগের শেখ হাসিনার আমলে এটা দেখাইতো যে উনি উত্তেজিত হয়ে গেছেন এবং পুলিশের মহিলা কনস্টেবল কে দিয়ে ওনাকে বাজে কিছু বলানো হয়েছে, উনি খুব উত্তেজিত হয়ে গেলেন। উনি বললেন যে তুমি কি গোপালী নাকি? ওইটা থেকে ওনার বাসায় যখন উনি ওই দিনে মোর দ্যান ফিউ ল্যাক্স লোক অ্যাসেম্বলি হয়ে গেছিল ঢাকা শহরে, জামাত সব মিলে। উনি একটা পতাকা হাতে করে নিয়ে বেরোচ্ছিলেন, তখন একটা বালু ওখানে রেখে দিয়েছিল এবং ওখানে সার্কেল উইথ মুফাজ্জল হোসেন মায়ার নেতৃত্বে এটা হয়েছিল। যদিও সাংবাদিকের বক্তব্য সেদিন আমি উনি সবাই সারা বাংলাদেশ শুনেছে, বিএনপির কোনো এক নেতার ব্যক্তিগত প্রতিষ্ঠান রক্ষা করার জন্য সেই নেতার কারণেই কিন্তু ওই ট্রাক ভরা বালি সরানো যায় নাই। আমি তার নামটা বলতে চাচ্ছি না, জানে উনি এখন রিকশাওয়ালার সাথে কন্টেস্ট। যাই হোক, তা সেখানে এটা তো উনি তখন ওই মেয়েটাকে বলেছিল যে এই তোমার বাড়ি কোথায়, তুমি কি গোপালী? এই বোধহয় প্রথম আমি
ওনার মুখ দিয়ে কথাটা শুনেছিলাম, এবং তখন বলেছিল যে ওটা মুছে যাবে, এই কথাটা আসলে সেটাই কিন্তু সেদিন। আমি কিন্তু সেদিন একটা কথা ওরকম বলছিলাম, আমাকে একজন আমার বন্ধু বলছিল যে আচ্ছা উনি তো বলছিলেন একটা কথা, সেটা কিভাবে হতে পারে। তো আমি বললাম তুমি বলো। তো সে বললো যে গোপালগঞ্জটাকে যদি পুরা ওয়াল করে, মানে বার্লিনের দেওয়ালের মতো ঘিরে ফেলে যে আর একটা রাষ্ট্র হিসেবে ডিক্লেয়ার করা হয় যে ওরা বাংলাদেশে ঢুকতে পারবে পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে, এটা কিন্তু সেই কথাটা সে বলছিল। আমি আমি এনে হ্যাঁ না কিছুই বলিনি, বাট আমি চিন্তা করলাম যে ও এই কথাটা বললো কারণ হয়তোবা ওইটার জন্য আর কি, যে গোপালী, এইটাই বোধহয় ওনার জীবনের প্রথম একটা কথা উনি বলেছিলেন। বাট দ্যাট ওয়াজ ভেরি, আমার মনে কষ্টের মধ্য দিয়ে হয়তো এরকম কথাই মানুষ বলে ফেলে হয়তো, বা এটা ফার্স্ট টাইম অ্যান্ড মেবি দ্যাট ইজ দি লাস্ট টাইম। আমার মনে হয় উনি ওই যে বলছিলেন যে আমি এই প্রশিক্ষণে প্রশিক্ষিত না। শেখ হাসিনা কি দিল্লি থেকে তার ব্যাপারে কোনো মেসেজ পাঠাবে বলে আপনি মনে করেন? না, আসলে ওই রকম প্রশিক্ষণ শেখ হাসিনা পায় নাই। আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে ওই না, পরিবেশটা হয় যেমন না। এবং কাদের সিদ্দিকীর মতো লোক তো শেখ হাসিনাকে সে বোন বলে ডাকে, শেখ মুজিবকে রাজনৈতিক বাবু বলে ডাকে, তারপরেও তো বলে যে আমার এখন বিশ্বাস হয় যে শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে না। বাট আবার ওই বাসাটা পাওয়ার পরে আবার ওই যে বাবর রোডের বাড়িটা পাওয়ার পর থেকে কিন্তু সে আবার সফট হয়ে গেছে। এখন আবার সে বলে যে এখন মনে হয় তারেক রহমান ম্যাচিউর হয়েছে। মানে এই যে যাই হোক, আমি তার সম্বন্ধে কিছু বলতেও চাচ্ছি না। তো উনি তো নাকি ক্লেম করে যে হিটলার ছিল বেভারিয়ান কর্পোরাল আর উনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ল্যান্স কর্পোরাল। না, হিটলারের সম্বন্ধে, হিটলার কিন্তু আমার মোস্ট ফেভারেট মানে মানে মানুষ, কারণ আমাকে কিন্তু আইএসএসবিতে জিজ্ঞেস ছিল বিডার মাহাতাব যে তোমার মোস্ট ফেভারেট, তোমার ফেভারেট ব্যক্তিকে? আই সেড আফটার আওয়ার প্রফেট ইজ হিটলার, দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন তো জিয়াউর রহমান প্রেসিডেন্ট, সেনাপ্রধান আর কি। হিটলার? ইয়েস স্যার। হোয়াই? ইজ মোস্ট প্যাট্রিয়ট ফর জার্মানি। He was German to rule the world. Whatever may be the case, sir. No doubt. আর কেউ আর একটা লোকের পছন্দ করছে ইদি আমিন। He was surprised. Idi Amin, why? Well, he told the white skin people to carry his body. He will lie on the cart and they will carry in the city. যে সাদারা আমার দেহ মানে আমাকে টেনে নিয়ে বেড়াবে, এই জন্য স্যার। তো উনি he wanted to know what is my মানে আমার যে আমি স্টুডেন্ট লাইফে কি না স্যার, I went to India to take part in the war of liberation. Oh, that is what he said to me. আমার মনে পড়ে জিনিসটা যে এটা। তবে হিটলারের সম্বন্ধে যদি কেউ না জানে, হিটলার হি লাভ জার্মানি, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। হিটলার যখন বিয়ে করে 1945 সালের 23 জুলাইতে, রিবেনট্রিপ এয়ার চিফ ওকে দায়িত্ব দিয়েছিল বিয়ে অ্যারেঞ্জ করতে। তা বলছিল আজ থেকে 10 বছর আগে যদি ফুরার বলতো যে আমি বিয়ে করব, তাহলে বার্লিনের সমস্ত আকাশ আতশবাজি দিয়ে আমি রঙিন করে ফেলতাম। কিন্তু যেমন বলল তার ওনার তো ইভা ব্রাউন বোধহয় ওর ওয়াইফের নাম, যদিও অনেকে বলে তার ভাগ্নি হয়, বাট ইভা ব্রাউন তার এডিসিকে বলছিল যে আগের দিন রাত্রে বলছিল যে তুমি ফুয়ারকে বলো যে আমি সারা জীবন আমি তো তার সঙ্গে থেকে গেলাম, কিন্তু আমি তো সামাজিক স্বীকৃতি পেলাম না, ওই জন্য আমাকে বিয়ে করে। ওই রাত্রেই কিন্তু বিয়ে হয় বাংকারে। বাংকারে বিয়ে হওয়ার পরে তখন প্রসঙ্গটা চেঞ্জ করে বলছে এই কারণে যে হিটলার হিয়ার এ ডগ, তা হি সেড টু ব্যাকগ্রাউন্ড যে আই উইল কমিট সুইসাইড বিকজ রাশিয়ান আর্মি উইল কাম অ্যান্ড টেক, আমি চাই না যে মাই ডেড বডি শুড বি টেকেন দেম বাই দেম অ্যান্ড এটা মিউজিয়ামে রাখুক। তো ওর এডিসিকে বলছিল যে ইউ সি দি পেট্রোল, জেরিকেন পেট্রোল? ইয়েস স্যার। যে ওয়ান্স আই ডাই ইউ পুট দি petrol on my dead body and burn it to ashes so that Russian soldiers cannot take my dead body and even ashes so that they can present in the জুতে রেখে দেবে। তখন ইভা ব্রাউন তাকে বলছিল যে allow me to also die with you। তখন ওই যে আংটির ভিতরে রাখে না, সায়ানাইড রাখে না, it took the permission from him, he died। তো যাই হোক, এটা আমি বলছি এই জন্য যে আমি কিন্তু হিটলারকে পছন্দ করি ওই একটা কারণে যে he loved Germany. There is no doubt about it. So a man
এবং ও তাকে বলেছিল যে আপনি তো আগেও বিয়ে করতে পারতেন, বলেন না আমি বিয়ে করলে আমার সন্তান হতো, আই উড লাভ অনলি মাই সান বাট অল দি চিলড্রেন্স অফ জার্মানি ইজ মাই সান। এটা কিন্তু অনেক বড় মনের কথা। এই জিনিসটা কিন্তু অনেকে মানুষ হিটলারকে পছন্দ করে না, ফর সাম রিজন হুই সেড দ্যাট আই কুড অ্যানিহিলেট all the Jews from the world. I have not done it because I have kept few of them alive so that the world can understand why did I kill the Jews. আমার বিশ্বাস আজকের পৃথিবী নিশ্চয়ই হাড়ে হাড়ে উপলব্ধি করতেছে why Hitler killed the Jews. আজকে ইসরায়েল কি করতেছে, এই জন্য হিটলারের কথা মানুষ কিন্তু আরেকবার স্মরণ করবে। ঠিক একইভাবে আমি মনে করি ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, এদেশের মানুষ কিন্তু ইরেসপেক্টিভ অফ র্যাঙ্ক অ্যান্ড ফাইল, পার্টি অ্যান্ড পলিটিক্স সবাই কিন্তু চিন্তা করছে। মাহমুদুর মান্না ভাই কিন্তু আজকে বলতেছিল যে আজকের দিনে উই নিড হার, এদেশের সংহতি, এদেশের সব কিছুর জন্য তার প্রয়োজন। এটা ওই রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এটা জিয়াউর রহমান সাহেব প্রমাণ করে গেছে কিন্তু রবীন্দ্রনাথের এই কথাটা। অবশ্য গোলাম আজম সাহেবের মৃত্যুতেও কিন্তু অনেক লোক জানাজায় এসেছিল এবং আজমি ওয়াজ দেয়ার, যে এই জানাজা লিড করেছিল, সেজন্য অবশ্য আজমি শেখ হাসিনার প্রশংসাও করেছিল যে আমাকে অ্যালাউ করেছেন এই জন্যই। তা হাওবার এই কথাগুলো বলার উদ্দেশ্য এইটা যে আমরা আল্লাহর কাছে শুধু হাত পাততে পারি, দোয়া করতে পারি, আল্লাহ তুমি ওনাকে তুমি ওনার হায়াত দারাজ করো, আল্লাহ বাংলাদেশের এই 18 কোটি মানুষের দিক তাকাইয়ে আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দিকে তাকাইয়ে উনি ওনাকে প্রচণ্ড শ্রদ্ধা করে সম্মান করে, উনি এই দেশটাকে কিছু দিতে আসছে সেই সুযোগটা যেন উনি পেয়ে যান, তা না হলে উনিও কিন্তু কষ্ট পাবেন। অনেকে যাই বলুক ডক্টর ইউনূস সম্বন্ধে, আমি কিন্তু ওনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি। ইটস নট দ্যাট যে আমার পরিবারের সদস্য কিন্তু সম্পর্ক আছে সেজন্য ঠিক না, বাট আমি ওনাকে কিন্তু শ্রদ্ধা করি যে না, হি শুড বি অ্যালাউড টু শেপ দিস কান্ট্রি দি ওয়ে হি ওয়ান্টস ইট। তাহলে এটা খুব কষ্ট আমি বিশ্বাস। তবে হ্যাঁ, আর একটা কথা অনেকেই মন্তব্য করতেছে অ্যাবাউট তারেক রহমান, হোয়াই ইজ নট কামিং টু কান্ট্রি ওয়েন হিজ মাদার ইজ ইন দ্যাট কন্ডিশন। আজকে যখন ক্লিয়ারলি জানলাম, সে বলেছে যে তার আজকের আশাটা শুধু তার উপরে নির্ভর করে না, হয়তো দেয়ার ইজ সামথিং ইজ দেয়ার যেটা আমরা জানতে পারতেছি না। তো ভালো হতো যদি সে এটা ক্লিয়ার করতো, তাহলে মানুষ কিন্তু তাকে ভুল বুঝতেই পারে যে হোয়েন তার মা, পৃথিবীতে তো মায়ের থেকেও বড় কিছু তো আর থাকতে পারে না, সেই মা আজকে মানে সিক, সমগ্র দেশ যখন তার জন্য শোকে কাতর মুহ্যমান, সেই মুহূর্তে সন্তান হিসেবে সে আসতে পারতেছে না। অনেকে বলে যে হি উইল লুজ ইজ ইংল্যান্ডের পাসপোর্ট, ইজ ইট ভেরি ইম্পর্টেন্ট পাসপোর্ট? মানে আমি ঠিক জানি না, তো ওই জন্য আমি কোনো মন্তব্যও করতে পারতেছি না। আমি আল্লাহর কাছে হাত পেতে, আল্লাহ উনি তো জানাচ্ছেন না, উনি যদি সরাসরি জানাইতো সেটা হতে পারে, ভালো হতো যদি সে এটাকে ক্লিয়ার করে বলতো যে আপনারা, আমি এই সমস্যার মধ্যে আছি, আপনারা আমার জন্য দোয়া করেন। এখানে আমি আর একটা কথা যদি আমি ইফ এম অ্যালাউড টু সে, রাসূলুল্লাহ সাল্লামের উফাতের দিনের ঘটনাটা আমি আসলে রিলেট করতে চাচ্ছি না আমি। উনি তো খুব অসুস্থ ছিলেন ওই দিন, ঠিক ওনার মা ওনার মেয়ে ফাতিমাকে বলছে যে কেউ আসলে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে না আসবে, আমি অসুস্থ, আজকে কথা বলবো না। বাট হজরত আজরাইল আলাইহিস সালাম উনি এসে হাজির। তো দরজায় যখন, তখনকার দিনে তো হয়তো কলিং বেল ছিল না, বাট হয়তো শব্দ করেছে, মা ফাতিমা আসার পরে বলছিস কী ব্যাপার, বলে আমি আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে আসছি। তো বলছেন না বাবাজান, আব্বাজান খুব অসুস্থ, দেখা হবে না। তো উনি চলে গেছে, আবার কিছুক্ষণ পরে আবার আসছেন যে হয়তো বা সুস্থ হতে পারে। তখন উনি আবার যখন আসছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাম টের পেয়েছেন যে কেউ এসছে আমার সাথে দেখা করতে। তখন বলছে কে, বলে একজন তো আপনার সাথে দেখা করতে আসছে, বলে কে উনি? তো উনি তখন রাসূলুল্লাহ সাল্লাম বলছিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম যে আমি আজরাইল আলাইহিস সালাম আসছি। তখন তো রাসূলুল্লাহ সাল্লাম টের পেয়েছেন যে নিশ্চয়ই এমন কোনো সংবাদ উনি নিয়ে আসছেন যেটা না নিয়ে পারেন না।
ও তখন অবশ্য হজরত কি বলে রাসূলুল্লাহ অসুস্থ বলার পরে কিন্তু আল্লাহ ফিরে গেছে আল্লাহর কাছে, যে বললেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার হাবিব অসুস্থ, আমি দেখা করতে পারি নাই। তখন আল্লাহর তরফ থেকে ওনাকে বললেন, আপনি আমার হাবিব আবার জিজ্ঞেস করেন যে উনি যেদিন বলবে সেদিনই এই ব্যবস্থা গ্রহণ করা হবে, উনি থেকে যাবে, উনি আসার দরকার নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে রাসূলুল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে মেসেজ নিয়ে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনার জান আজকে কবজ করব না, আপনি যখন বলবেন তখনই আমি আসবো। তখন উনি বললেন যে না, আমি আল্লাহর সান্নিধ্যে যেতে চাই। তখন উনি ওনার পাশে বসলেন এবং ওনার বুকের পরে হাতটা রাখলেন। তখন উনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, আমার মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে হেভি মানে পাহাড়টা বোধহয় আমার বুকের পরে চেপে ধরেছেন, কিন্তু আমার উম্মত তো সহ্য করতে পারবো না এত ভারী জিনিস। তাহলে এক কাজ করেন, এর থেকে ভারী যদি কোনো পাহাড় থাকে সেটাকে আমার বুকের পরে দেন, যাতে আমার উম্মতের প্রতি আপনি এত কষ্ট দিয়েন না। সঙ্গে সঙ্গে হি সেন্ড দি মেসেজ টু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিব আমার কাছে এই আবদারটা করেছে। আল্লাহর থেকে তখন ওহী নাযিল হলো ওনার প্রতি যে আল্লাহ, আপনি আমার হাবিবকে বলে দেন, উনার যে উম্মত উনার নির্দেশ পালন করবে, উনার নির্দেশ সহি মোতাবেক পালন করবে, সেই তার উম্মত মৃত্যুর সময় দুগ্ধজাত শিশু যখন তার মায়ের দুধ খাওয়ার সময় ঘুমোয় যায়, মা যখন দুধের বাটটা টান দেয় তখন শিশু টের পায় না, উনার উম্মতদের আমি সেই অবস্থায় কিন্তু মৃত্যুর ব্যবস্থা করব। এর সাথে রিলেটেড না, মানে তারপরেও আমি বলবো যারা ম্যাডাম খালেদা জিয়াকে মার মতোই দেখে, আজকে কিন্তু দেশের মানুষ, আমি তুলনাও করছি না, দ্যাট আই ক্যানট ডু অলসো, আমি জাস্ট বলতেছি কথাটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনার সবসময় বলতেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ইভেন আমি হুজুররা বলেছেন তাই বলছি, হাসরের দিন উনি উদ্ভ্রান্তের মধ্যে খালি দৌড়াবে আর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তা আমরা